ঘরটায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম এই কারণে, ঘরে কোনো মানুষ না থাকলেও এ ঘরের নানা কোণে নানা জায়গাতে শুয়ে বসে দাঁড়িয়ে আছে সাদা কালো ছাই রঙের নানা আকৃতির প্রচুর বিড়াল। সংখ্যায় তারা অন্তত 20-25টা হবে। একসঙ্গে এত বিড়াল আমি কোথাও কোনোদিন দেখিনি। বেডের ওপরেও একটা বেশ বড় সাদা রঙের বিড়াল থাবায় ভর দিয়ে বসে আছে। তাকে দেখে আমার মনে হলো যে সাধারণ বিড়ালের তুলনায় আকৃতিতে কিছু যেন বড় সেই হলো বিড়ালটা। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাদা বিড়াল। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বাংলা কিশোর সাহিত্য ও রহস্য গল্পের এক অনন্য নাম। তিনি একদিকে যেমন দুর্দান্ত গল্পকার, তেমনি দক্ষ চিত্রকরও। ভৌতিক রহস্য আর অ্যাডভেঞ্চার এই তিনের মিশেলে তার গল্পগুলো পাঠককে টেনে নিয়ে যায় এক আলাদা জগতে। আজ আমরা শুনব হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এমনই একটি গল্প যেখানে কৌতূহল, ভয় আর কল্পনার সীমা এক হয়ে গেছে। আরও একটি বিষয় আপনাদের জানানো দরকার, এটি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের আমাদের চ্যানেলে পড়া প্রথম গল্প। উপন্যাসটির প্রথম প্রকাশ জানুয়ারি 2002। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এই উপন্যাসটি লেখক উৎসর্গ করেছেন স্নেহের অঙ্কিত ঘোষালকে। এই বইটিতে মোট 4টি গল্প এবং 2টি উপন্যাস রয়েছে। গল্পগুলো হচ্ছে দ্বীপের নাম বাঘে খাওয়া, কুইক বয়, নিশিবকের ঝিল, উকিল বাবু এবং উপন্যাস 2টি হচ্ছে রক্তাক্ত ফরমান ও সাদা বিড়াল। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা সাদা বিড়াল। আজকে শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। এদিন ভোরে ঘুম থেকে ওঠার পরই কৌশিকের গা কেমন যেন ম্যাজম্যাজ করছিল। একটু বেলার দিকে যখন তার বেশ কয়েকবার কাশি হলো, তখনই সে ভেবে রেখেছিল সন্ধ্যাবেলা একবার গিয়ে খোঁজ নেবে ডাক্তার অরিত্র মুখার্জিকে পাওয়া যায় কিনা। এ পাড়াতেই একটা বাসা ভাড়া নিয়ে তিনি একলাই থাকেন। না, তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন না, তিনি সরকারি ডাক্তার। তবে কৌশিকের মতো তার পরিচিত পাড়ার কয়েকজন মাঝে মাঝে কখনো কখনো তার শরণাপন্ন হলে তিনি তাকে সাহায্য করেন, পরামর্শ দেন, ওষুধ লিখে দেন, কিন্তু তার জন্য কোনো ফিস দেন না। কলকাতাতেই এক সরকারি হাসপাতালে চাকরি করেন অরিত্র। সকালে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন ডিউটি করে তিনি সন্ধ্যাবেলা বাড়ি ফেরেন। সাধারণত সন্ধ্যা 7টা নাগাদ তার বাড়ি গেলে তাকে পাওয়া যায়। কৌশিক দিন 15 আগে শেষ তার বাড়ি গিয়েছিল পাড়ার ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। তখন অবশ্য তিনি জানিয়েছিলেন সেই অনুষ্ঠানে তার থাকা সম্ভব হবে না, কারণ এই দমদম ছেড়ে বেশি দূরে কোনো একটা জায়গাতে 8-10 দিনের জন্য তাকে সরকারি স্বাস্থ্য দপ্তরের নির্দেশে যেতে হচ্ছে। তারপর 2 সপ্তাহ কেটে গেছে। হিসাব মতো ডাক্তার অরিত্র মুখার্জির ফিরে আসার কথা। শনি রবি কৌশিকের অফিস ছুটি থাকে। আজ শনিবার বলে কৌশিকের অফিসে বেরোবার তাড়া নেই। বাজারহাটও কৌশিককে করতে হয় না, ওদিকটা তার ভাই কৌস্তভই সামলায়। কাজেই কৌশিকের কোনো চাপ নেই। অন্য শনিবার হলে হয়তো সে বেলার দিকে পাড়ার চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেত।
কিন্তু শরীরটা ভালো না লাগার কারণে দুপুর পর্যন্ত নিজের ঘরে শুয়ে একটা বই পড়ে কাটালো। দুপুরে মা ওকে ঘরেই খাবার দিয়ে গেলেন। খাওয়া সেরে টানা ঘুম দিয়ে কৌশিক যখন উঠল তখন সূর্য ডুবে গেছে। ঘুম ভাঙার পরও কৌশিক বুঝতে পারল তার শরীরে অস্বস্তি ভাব কাটেনি। বেশ কয়েকবার কাশিও হলো তার। কাজেই সে পূর্ব সিদ্ধান্ত মতো ঘুম থেকে ওঠার পর চা খেয়ে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোল ডাক্তার অরিত্র মুখার্জির বাড়ি যাবার জন্য। এয়ারপোর্টের কাছেই কৌশিকদের এ পাড়াটা বেশ পুরনো। অনেক বড় বড় পুরনো বাড়ি এখনও টিকে আছে। বলা যেতে পারে সচ্ছল মধ্যবিত্তদের পাড়া এটা। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগোবার পরই ঠান্ডা বাতাসের ঝলক এসে গায়ে লাগলো তার। বৈশাখ মাস। দুদিন ধরেই বিকাল সন্ধ্যা নাগাদ মৃদু ঝড় বৃষ্টি হচ্ছে। কৌশিকের মনে হলো এই ঠান্ডা বাতাসের ঝাপটাটা কাল বৈশাখীর পূর্বাভাসও হতে পারে। তবে ডাক্তারের বাড়ি খুব দূর নয়, মাত্র মিনিট 10 পথ গলি বেয়ে। কৌশিক পা চালালো সেদিকে। গলিতে লোকজন তেমন নেই। তার এগোবার সাথে সাথে ঠান্ডা বাতাসটাও যেন বেড়ে চলল। কৌশিক অরিত্রবাবুর বাড়ির কাছাকাছি উপস্থিত হতেই ইলেকট্রিসিটি চলে গেল। কৌশিক এবার বুঝতে পারল, হ্যাঁ, তবে কাল বৈশাখী আসছে। পাছে ঝড়ে তার ছিঁড়ে কোনো বিপত্তি ঘটে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঝড় এলে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বাতাসের ঝাপটাটা সত্যি এবার অনেকটা বেড়েছে। কৌশিক দ্রুত পা চালিয়ে গিয়ে দাঁড়ালো ডাক্তার মুখার্জির বাড়ির সামনে। পুরানো আমলের মাঝারি আকৃতির একটা দোতলা বাড়ি। এ বাড়ির মালিক বৃদ্ধ রতনলাল বাবুকেও কৌশিক চেনে। পাড়ার পুরনো বাসিন্দা তিনি। দোতলায় তিনি বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকেন, আর বাড়ির একতলাটা তিনি ভাড়া দিয়েছেন ডাক্তার অরিত্র মুখার্জিকে। রাস্তার গায়েই বাড়িটার একতলাতে একটা থামওয়ালা উন্মুক্ত বারান্দা। 2 ধাপ সিঁড়ি বেয়ে বারান্দাতে উঠলেই সামনেই যে দরজা, সেটাই ডাক্তার অরিত্র মুখার্জির বাসার দরজা। সেই দরজা ঠেললেই ডাক্তারবাবুর বসার ঘর। বেশ কয়েকবার সেখানে বসে তার সঙ্গে কথা বলেছে কৌশিক। লোডশেডিং হয়ে যাওয়াতে বাড়িটা অন্ধকার। অন্যদিন এই সময় অরিত্র ডাক্তারের বৈঠকখানার দরজাটা খোলা থাকে। বাইরে থেকেই ডাক্তারবাবুকে ভিতরে বসে থাকতে দেখা যায়। সেই দরজার দিকে কোনো আলো প্রথমে চোখে না পড়লেও বারান্দাতে উঠে পড়ল কৌশিক। দরজাটা ভিতর থেকে বন্ধ। ঘরের ভিতর একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল সে। কেউ যেন চলে ফিরে বেড়াচ্ছে। একটু ইতস্তত করে সে দরজায় টোকা দিতেই ভিতর থেকে আসা সেই অস্পষ্ট শব্দটা থেমে গেল। কৌশিক বলল, ডাক্তারবাবু, আপনি আছেন নাকি? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর দরজাটা খুলে গেল। ডাক্তার অরিত্র মুখার্জি দরজা খুললেন। কৌশিককে দেখে মাঝবয়সী ডাক্তারবাবুর মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, আসুন, ভিতরে আসুন। ঘরে পা রাখল কৌশিক। ঘরের মাঝখানে অরিত্রবাবুর টেবিলে একটা মোমবাতি জ্বলছে। ঘরটার অন্য পাশের গলির গায়ের খোলা জানালা দিয়ে আসা বাতাসে মোমবাতিটার শিখাটা মাঝে মাঝে কাঁপছে। কৌশিক ঘরে ঢুকে এগিয়ে গিয়ে বসল টেবিলের একপাশে একটা চেয়ারে। অরিত্র ঘরের দরজাটা বন্ধ করে ফিরে এসে বসলেন কৌশিকের মুখোমুখি টেবিলের অপর দিকে নিজের গদিয়াটা রিভলভিং চেয়ারে। টেবিলে রাখা আছে মেডিকেল জার্নাল, রাইটিং প্যাড, কলমদানি, প্রেশার মাপার যন্ত্র, স্টেথো ইত্যাদি। যেমন থাকে তেমনই। বাড়তি জিনিস বলতে এদিন টেবিলে এক গোছা পুরনো সংবাদপত্র আর একটা কাঁচি রাখা আছে। কৌশিক দেখল। সে সংবাদপত্রগুলো আর কাঁচিটার দিকে তাকাতেই অরিত্র ডাক্তার বললেন, সংবাদপত্রতে মেডিকেল বিষয়ক খবরের কাটিং জমানো আমার অভ্যাস, সেই কাজই করছিলাম। এমন সময় বাইরে বাতাস উঠল, ইলেকট্রিসিটিও চলে গেল। কৌশিক প্রথমে সৌজন্যবশত তাকে প্রশ্ন করল, আপনি ফিরলেন কবে? আজকে
আসলে পাড়ার ফাংশন আর অফিসের চাপ নিয়ে পরপর ব্যস্ত ছিলাম, তাই এদিকে আসা হয়নি। প্রশ্নের জবাবে কয়েক মুহূর্ত চুপ করে থেকে ডাক্তার অরিত্র বললেন, ফিরেছি কিছুদিন হলো। তা আপনাদের অনুষ্ঠান কেমন হলো? কৌশিক বলল, ভালোই হয়েছে, আপনি থাকলে আরও ভালো লাগতো। একথা বলার পর সে বলল, আমার খবর অন্যদিকে ভালোই, কিন্তু আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে। কয়েকবার কাশিও হয়েছে, তবে জ্বর নেই। তাই ভাবলাম একবার আপনার পরামর্শ নিই। তাছাড়া আপনার সঙ্গে বেশ কিছুদিন দেখাও তো হয়নি, কথাও হয়নি, সেটাও আপনার কাছে আসার একটা কারণ। কৌশিকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই বাইরে বেশ শব্দ করে কালবৈশাখী শুরু হলো। জানলা দিয়ে আসা বাতাসে কাঁপতে লাগলো মোমবাতির শিখা। কৌশিকের কথা শোনার পর সেই কম্পমান আলোতে অরিত্র ডাক্তার কৌশিককে পর্যবেক্ষণের জন্যই যেন তার দিকে চেয়ে রইলেন। তারপর তিনি জানতে চাইলেন, বৃষ্টিতে ভিজেছিলেন নাকি? কৌশিক জবাব দিল, কাল সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় 2-1 ফোঁটা বৃষ্টি মাথায় পড়েছে, তেমন ভিজিনি। কৌশিকের কথা শুনে তিনি বললেন, 2-1 ফোঁটা হলেও সম্ভবত ওতেই ঠান্ডাটা লেগেছে। 2টো ওষুধ আর একটা সিরাপ লিখে দিচ্ছি, 2 দিন খেলেই ঠিক হয়ে যাবেন আশা করি। কথাটা বলে রাইটিং প্যাড টেনে নিয়ে খসখস করে ওষুধগুলো লিখলেন তিনি। তার লেখা শেষ হতেই ঝড়ের সাথে সাথে বাইরে বাজের গুরু গুরু গর্জন শোনা গেল। জানলার বাইরে বাজের ঝিলিকও দেখা গেল। প্যাডের কাগজটা ছিঁড়ে নিয়ে ভাঁজ করে একটা খামে ঢুকিয়ে সেটা কৌশিকের দিকে বাড়িয়ে দিয়ে ডাক্তারবাবু বললেন, ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু হবে মনে হচ্ছে, একটু বসে যান, আবারও বৃষ্টিতে ভিজলে সমস্যা হতে পারে। প্রেসক্রিপশনের খামটা বুক পকেটে ঢুকিয়ে কৌশিক হেসে বলল, আমার কোনো তাড়া নেই। তাছাড়া আমি আপনাকে প্রথমেই তো বললাম, শুধু আপনার পরামর্শ নিতেই নয়, খোঁজখবর নিতে, আপনার সঙ্গে গল্প করতেও আমি এসেছি। ডাক্তারবাবুর মুখ দেখে কৌশিকের মনে হলো তিনি যেন খুশি হলেন তার কথা শুনে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তিনি বললেন, যে জায়গাতে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পর বাড়িতেই আছি। সত্যি কথা বলতে কি, সেখান থেকে ফেরার পর আমার সঙ্গে কারো কথা হয়নি। আপনি এলেন, ভালোই হয়েছে। কৌশিক বলল, কোথায় গিয়েছিলেন আপনি? তিনি উত্তর দিলেন, এ জেলারই শেষ প্রান্তে ষষ্ঠীতলা নামের এক জায়গাতে, যাকে বলে রিমোট ভিলেজ। গ্রামের থেকে কিছুটা দূরেই ইছামতি নদী, তার ওপারেই বাংলাদেশ। ওখানেই এক ছোট স্বাস্থ্যকেন্দ্রে ডেপুটেশনে, অর্থাৎ সেখানকার ডাক্তারবাবু ছুটিতে যাওয়াতে তার বদলি ডাক্তার হিসেবে আমাকে সেখানে স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো হয়েছিল। কৌশিক জানতে চাইলেও, কেমন দেখলেন সে জায়গা, কেমন কাটালেন সেখানে? ডাক্তারবাবু প্রথমে বললেন, জায়গাটা এমনিতে খারাপ নয়, ফ্রেশ এয়ারের গ্রাম্য পরিবেশ। শহরের মতো লোকজন চিৎকার চেঁচামেচিও নেই। কেউ বেড়াতে গেলে তার ভালো লাগারই কথা। আমার কর্মজীবনের সরকারের নির্দেশে এর আগেও পার কয়েক ওই রকম গ্রামে গেছি আমি। একথা বলার পর একটু চুপ করে থেকে তিনি বললেন, আর কেমন কাটিয়েছি যদি জানতে চান তবে বলি, যে অভিজ্ঞতা নিয়ে আমি সেখান থেকে ফিরেছি তা এক অদ্ভুত বিচিত্র অভিজ্ঞতা, যা আমার জীবনে কোনো দিনও ঘটেনি আর ভবিষ্যতেও কোনো দিন ঘটার সম্ভাবনা নেই। ডাক্তার অরিত্র মুখার্জির কথাটা শুনেই কৌশিক কৌতূহল চাপতে না পেরে বলে উঠল, কি সেই অদ্ভুত অভিজ্ঞতা, আমাকে বলা যাবে কি? কৌশিকের প্রশ্ন শুনে ডাক্তারবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, এখন সে কথা বললে আমার কোনো সমস্যা হবে না, তবে ঘটনাটা শুনলে আপনি সেটা বিশ্বাস করবেন কিনা জানি না। কৌশিক বলল, আপনি বলবেন আর সে কথা আমার অবিশ্বাস করার কারণ আছে বলে আমি মনে করি না, আপনি বলুন। কৌশিকের কথা শুনে আবারও কিছুক্ষণ চুপ করে রইলেন ডাক্তারবাবু। বাইরে ঝড়ের সাথে সাথে গুম গুম শব্দে কোথায় যেন বাজ পড়ল। কিছুক্ষণ চুপ করে থাকার পর কৌশিকের দিকে তাকিয়ে ডাক্তার অরিত্র মুখার্জি বলতে শুরু করলেন তার অভিজ্ঞতার কথা। ষষ্ঠীতলা নামের জায়গাতে ইতিপূর্বে আমি কোনোদিন যাইনি। যাত্রার দিন সকালে ব্যাগপত্র নিয়ে আমি প্রথমে গিয়ে হাজির হলাম সল্ট লেকে, আমাদের সদর দপ্তর স্বাস্থ্য ভবনে। সেখান থেকে বেলা 11টা নাগাদ সরকারি গাড়ি নিয়ে রওনা হলাম গন্তব্যের দিকে।
কলকাতা শহর ছেড়ে প্রথমে মফস্বল, তারপর গঞ্জ মতো জায়গা ছেড়ে গাড়ি গ্রামের পথ ধরল এক সময়। রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, কোথাও পুকুর দিঘি, কোথাও বা সবুজের সমারোহ। সত্যি কথা বলতে কি, যাত্রাপথটা শহুরে মানুষের চোখে বেশ মনোরমই লেগেছিল। ড্রাইভার ছেলেটি এর আগে একবার গেছিল ষষ্ঠীতলাতে, কাজেই পথ চিনতে কোনো অসুবিধে নেই। যে ডাক্তারবাবু ছুটিতে যাচ্ছেন, ফেরার সময় তাকে নিয়েই ফিরবে সে। পুরো যাত্রাপথেই তার সঙ্গে গল্প করতে করতে গেলাম আমি। 5 ঘন্টারও বেশি সময় লেগেছিল আমাদের সেই জায়গাতে পৌঁছাতে। পাকা রাস্তা ছেড়ে মেঠো কাঁচা রাস্তা ধরে বেশ অনেক এগিয়ে আমরা একসময় পৌঁছে গেলাম ষষ্ঠীতলাতে। গ্রামে পাকা বাড়ি খুব সামান্য, অধিকাংশ বাড়িরই মাটির দেওয়াল, খড় বা টিনের চাল। রাস্তাতে যে কয়েকজন লোক চোখে পড়ল, তাদের দেখে মনে হলো এ গ্রামে গরিব মানুষেরই বাস। গ্রামে ঢুকে বেশ খানিকটা এগিয়ে হঠাৎই গাড়িটা একটু থামালো ড্রাইভার ছেলেটি। রাস্তার গায়ে একটা অশ্বত্থ গাছের নিচে টিনের ছাউনিওয়ালা ছোট একটা মন্দির। ভিতরে বেদির ওপর বসানো দেবী মূর্তিটা স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে থেকে। তার বাহন হিসেবে প্রথমে বাঘ বা সিংহ বলে প্রথম দর্শনে ভেবেছিলাম। ড্রাইভার ছেলেটার কথা শুনে ভালো করে প্রাণীটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম সেটা একটা বিড়াল। সেই বাহনের ওপর একটা শিশু কোলে নিয়ে বসে আছেন মুকুট ফুলমালা শোভিত দেবী। সত্যি কথা বলতে কি, এই মূর্তি ইতিপূর্বে আমি কোথাও দেখিনি। ড্রাইভার ছেলেটি ইতিপূর্বে একবার এখানে এসেছে বলে মূর্তিটার পরিচয় সে জানে। আমাকে সে বলল, ইনি মা ষষ্ঠী। তার বাহন বিড়ালের ওপর বসে আছে। খুব জাগ্রত দেবী। যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা এ মন্দিরে মায়ের কাছে মানত করলে নাকি বাচ্চা হয়। শুনেছি দূর দূরান্ত থেকে এ মন্দিরে মানত করতে আসে লোকেরা। এই জায়গার নাম ষষ্ঠীতলা, আর তার থেকে গ্রামের এই নাম। ষষ্ঠী দেবীর নাম আর তিনি যে সন্তান হবার দেবী, একথা আগে জানা থাকলেও তার মূর্তি আমি এই প্রথম দেখলাম। মন্দিরে সে সময় কোনো লোকজন না দেখলেও খেয়াল করলাম নানা আকারের বেশ কয়েকটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে সেখানে। মা ষষ্ঠীর বাহন। আমাকে কথাগুলো জানিয়ে ড্রাইভার ছেলেটা এরপর মা ষষ্ঠীর উদ্দেশ্যে ভক্তি ভরে হাত জোর করে প্রণাম জানিয়ে আবার রওনা হলো সামনের দিকে। সেই মন্দির ছেড়ে মিনিট 5 চলার পরই আমরা পৌঁছে গেলাম ষষ্ঠীতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গ্রামের ঘরবাড়িগুলো থেকে বেশ তফাতে। বলতে গেলে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একতলা পাকা বাড়িটা। বাইরে থেকেই বোঝা যায় সার সার বেশ কয়েকটা ঘর আছে বাড়িটাতে। একটা ফাঁকা জমি আছে স্বাস্থ্যকেন্দ্রের ঠিক সামনে। সেখানে রোগী বা তার পরিজনদের বসার জন্য কয়েকটা বেদি আছে। আর জমিটার একপাশে পড়ে আছে মাটিতে বসে যাওয়া একটা ভাঙা অ্যাম্বুলেন্স। আমাদের গাড়িটা গিয়ে সোজা থামল স্বাস্থ্যকেন্দ্রের সদর দরজাতে। সেখানে দাঁড়িয়েছিলেন 2 জন পুরুষ আর 1 জন মহিলা। আমি গাড়ি থেকে ব্যাগ নিয়ে নামতেই সে 3 জন এগিয়ে এলেন। পুরুষ 2 জনের মধ্যে যার বয়স বেশি, সেই প্রৌঢ় লোকটা আমার পরিচয় অনুমান করে আমাকে হাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, আমি এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাক্তার সরখেল। আমারই কাজের দায়িত্ব আপনাকে 7 দিনের জন্য নিতে হবে। আসলে কলকাতায় বাড়িতে হঠাৎ এমন একটা জরুরি কাজ পড়ে গেল যে ছুটি না নিয়ে কোনো উপায় রইল না। চলুন, ভিতরে চলুন। আমি তার কথা শুনে প্রতি নমস্কার জানিয়ে তাদের 3 জনের সঙ্গে পা বাড়ালাম বাড়িটার ভিতরে ঢোকার জন্য। আমি তাদের সঙ্গে বাড়িটার ভিতরে ঢুকতে যাচ্ছি, ঠিক সেই সময় কোথা থেকে একটা বেশ বড় বিড়াল এসে আমাকে চমকে দিয়ে প্রায় আমার পায়ের ওপর লাফ দিয়ে অন্যদিকে চলে গেল। ডাক্তার সরখেল আর তার সঙ্গীদের সঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে আমি গিয়ে উপস্থিত হলাম একটা ঘরে। সেখানে বসেই রোগী দেখেন স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু, আর তার সঙ্গে প্রয়োজনীয় অন্য কাজকর্ম করেন। সে ঘরে আমাকে নিয়ে গিয়ে বসাবার পর বাকি 2 জনের সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন ডাক্তার সরখেল। তাদের একজন হলো এখানকার স্বাস্থ্যকর্মী পরিমল দাস, বছর 25-এর যুবক সে। আর মাঝবয়সী মহিলার নাম
বীণা মণ্ডল। তিনি হলেন সেখানকার সেবিকা অর্থাৎ নার্স। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর ডাক্তার সরখেল বললেন, এছাড়াও এখানে একজন থাকে, হরিয়া ডোম, সুইপারের কাজ করে। সে অবশ্য সরকারি কর্মী নয়, স্বাস্থ্যকেন্দ্রের পিছনেই তার ঘর। আমি ডাক্তার সরখেলের কথা শুনে জানতে চাইলাম, এখানে রোগীর চাপ কীরকম? কোনো রোগী আছে নাকি এখানে? ডাক্তার সরখেল বললেন, এই স্বাস্থ্যকেন্দ্রে 5টা বড় বেড থাকলেও কোনো রোগী ভর্তি নেই। রোগীর কোনো চাপ নেই বললেই চলে। 10 কিলোমিটারের মধ্যেই নতুন মহকুমা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে বছর 3 আগে। সেখানে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, নানা পরীক্ষারও সুবিধা আছে, তাই এখন সেখানেই সবাই যায়। সাধারণত জ্বর, পেট খারাপ, ছোটোখাটো কাটাছেঁড়া এসব সমস্যা নিয়ে লোকে এইখানে আসে। প্রতিদিন মাত্র 3-4 জন আসে। এমন কয়েকদিন হয় যে এখানে কোনো রোগী এলো না। আপনার কোনো সমস্যা হবে না, আমার এই সঙ্গী দুজন সব সামলে দেবে। আমি এরপর জানতে চাইলাম, আমার থাকার ব্যবস্থাটা কোথায়? পরিমল নামের ছেলেটা আমার প্রশ্নের জবাবে বলল, স্বাস্থ্যকেন্দ্রের ঠিক পিছনেই ডাক্তার কোয়ার্টার্স স্যার। আপনার ঘরটা পরিষ্কার করে রাখা আছে, আমি সেখানে আপনাকে নিয়ে যাব স্যার। রান্নার সরঞ্জাম আছে সেখানে, আপনি বললে আমি বাজার হাট করে দেব। ডাক্তার সরখেলের থেকে এরপর জরুরি কিছু কাগজপত্র বুঝে নিলাম আমি। কয়েকটা সই সাবুদও করতে হলো আমাকে। ডাক্তার সরখেলের ফেরার তাড়া আছে, তাই তিনি আমাকে দায়িত্ব বুঝিয়ে দেবার পর চেয়ার থেকে উঠে পড়লেন, এবার আমি যাই, 5টা বাজে, নইলে কলকাতা পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম আমরা। ডাক্তার সরখেল আমার থেকে বিদায় নিয়ে এগোলেন স্বাস্থ্যকেন্দ্রের বাইরে যাবার জন্য, আর পরিমল আমাকে নিয়ে করিডোর দিয়ে কিছুটা এগিয়ে একটা দরজা খুলে নেমে পড়ল বাড়িটার পিছন দিকে। সেখানে পৌঁছে বেশ কয়েকটা জিনিস চোখে পড়ল আমার। স্বাস্থ্যকেন্দ্রের আনুমানিক 100 হাত তফাতে রয়েছে একটা ছোট্ট পাকা বাড়ি, আর তার পাশে বেশ কিছুটা জায়গা জুড়ে টালির চালওয়ালা দরমার ঘর। এছাড়া আরও একটা জিনিস দেখলাম আমি। পাকা ঘরটার দিকে যাবার পথে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় গা ঘেঁষেই একটা পুরানো ইদারা বা কুয়ো। পরিমল নামের স্বাস্থ্যকর্মী আমাকে জানালো, স্যার, ওই পাকা বাড়িটা হলো ডক্টরস কোয়ার্টার, আপনার থাকার জায়গা। আর ওই টালের ঘরটা, ওখানে হরিয়া ডোম তার বউকে নিয়ে থাকে। বিকেল হয়ে গেছে, রোদের তেজ এবার কিছুটা সরে আসতে শুরু করেছে। পরিমল আমাকে নিয়ে এগোলো আমার অস্থায়ী বাসস্থানের দিকে। কুয়োটার পাশ দিয়ে যাবার সময় সেটা দেখিয়ে আমি জানতে চাইলাম, এই কুয়োর জলেই কাজ চালাতে হয় নাকি? পরিমল বলল, না না, ট্যাপ ওয়াটার আছে, তবে শুনেছি এই কুয়োটা অনেক পুরনো, এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবার আগে থেকেই আছে। তবে এখন আর জল তোলা হয় না, আবর্জনা ফেলা হয় ওর মধ্যে। কুয়োটা বেশ গভীর, আমি একদিন উকি দিয়ে দেখেছি। আমরা গিয়ে উপস্থিত হলাম সেই ছোট বাড়িটাতে। দরজা খোলার সময় আমি জানতে চাইলাম, ডাক্তার সরখেলও কি এখানেই থাকেন? পরিমল বলল, আগে থাকতেন, তবে বছরখানেক হলো গ্রামের ভিতর একটা বাসা নিয়ে থাকেন। আমার বাড়িও ও গ্রামেই, আর বিনাদির বাড়ি মহকুমা শহরে। এখানে বাসে আসতে তার 1 ঘন্টা সময় লাগে। বাড়ির ভিতরে পা রাখলাম আমি। দুটো ছিমছাম ঘর, তার সঙ্গে রান্নাঘর, টয়লেট আছে, আলো পাখা সব কিছুরই বন্দোবস্ত আছে। হাসপাতালেরই একটা লোহার খাটে পরিষ্কার বিছানা পেতে আমার শোবার ব্যবস্থা করা হয়েছে। পরিমল সে ঘরের জানলাগুলো খুলে দিতেই আমি দেখলাম যে ঘর থেকে চারপাশের প্রায় সব কিছুই দেখা যায়। হরিয়াডোমের কুঁড়ে ঘর, সেই কুয়োটা, আর স্বাস্থ্যকেন্দ্রর পিছনের সম্পূর্ণ অংশটাই। পরিমল রান্নাঘরে নিয়ে গিয়ে দেখালো সেখানে রান্নার গ্যাস, বাসন সব কিছুরই ব্যবস্থা রাখা আছে। আমি বুঝতে পারলাম ও বাড়িতে 7 দিন কাটাতে আমার কোনো অসুবিধা হবে না।
আমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর পরিমল বলল, স্বাস্থ্যকেন্দ্র সকালে আমি এসে রোজ খুলি। 2 সেট চাবি আছে, 1 সেট আপনি রেখে দেন, অন্যটা দিয়ে আমি স্বাস্থ্যকেন্দ্র তালা দিয়ে যাচ্ছি। কাল আমি ঠিক সকাল 9টায় চলে আসব, দরজা খুলব। আপনি বেলা 10টায় ঢুকলেই হবে স্যার। কথাগুলো বলে আমার হাতে 1 সেট চাবি ধরিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সে চলে যাবার পর স্নান সেরে পোশাক পরিবর্তন করে ফ্রেশ হয়ে নিলাম। দেখতে দেখতে সূর্য ডুবে সন্ধ্যা নামল। প্রগাঢ় একটা নিস্তব্ধতা নেমে এলো চারপাশে। বাতি জ্বালালাম, তবে তার তেজ নেই। হলদেটে ম্যারম্যারে আলো। তবুও সময় কাটাবার জন্য একটা বই নিয়ে বসলাম। রাত 8টা থেকে একটা শব্দ কানে এলো আমার। জড়ানো গলাতে গান ধরেছে কেউ। আমি অনুমান করতে পারলাম সেটা সেই কুঁড়ে ঘর থেকেই আসছে। মোটা গলার পুরুষের কণ্ঠস্বর। জানলা দিয়ে কুঁড়ে ঘরটার দিকে তাকিয়ে সেদিকে একটা আলোক বিন্দুও দেখতে পেলাম। সম্ভবত লণ্ঠন বা কোনো প্রদীপের তেলের বাতি জ্বলছে ঘরটার ভিতরেই। বেড়ার ফাঁক দিয়ে সেটা দেখা যাচ্ছে। যাই হোক, বেশ কিছুক্ষণ চলার পর সেই গান থামল, আর আমিও রাত 9টা নাগাদ সঙ্গে আনা শুকনো খাবার দিয়ে খাওয়া সেরে শুয়ে পড়লাম। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। সেই শব্দ, সেই ঘুম জড়ানো অবস্থাতে যা আমার মনে হলো তা বিড়ালের ডাক। একসঙ্গে অনেকগুলো বিড়াল মনে হয় কোথাও ডাকছে। যাই হোক, সেই শব্দ শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম আমি। পরদিন সকাল 7টা নাগাদ ঘুম ভাঙল আমার। বিছানা ছেড়ে উঠে প্রথমে জানলাগুলো খুলে দিলাম। চোখে পড়ল সেই কুঁড়েটা। দেখলাম তার ঝাপটা, অর্থাৎ দরজা খোলা। 2টো মুরগি চড়ে বেড়াচ্ছে তার সামনে। কুঁড়ের পেছন দিকে বেশ কিছু গাছগাছালি আছে। পাখির ডাক ভেসে আসছে সেখান থেকে। সব মিলিয়ে বেশ শান্ত পরিবেশ। আমি ব্রাশ করার জন্য ব্রাশ নিয়ে ঘরের দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। সামনেই স্বাস্থ্যকেন্দ্রের পিছনের অংশটা দেখা যাচ্ছে। তার গায়ে সার সার কাচের জানলাগুলো বন্ধ অবস্থাতেই আছে। বাইরে দাঁড়িয়ে ব্রাশ করছি, ঠিক সেই সময় কুঁড়ে ঘরের দিক থেকে আমার কাছে এসে হাজির হলো 2 জন। তাদের মধ্যে একজন পুরুষ, অন্যজন মহিলা। লোকটার বয়স হবে 50। ঘোর কৃষ্ণবর্ণ, স্বাস্থ্যবান চেহারা। মাথায় কাঁচা পাকা অবিন্যস্ত ঝাঁকড়া চুল। পরনে লুঙ্গি আর নেটের হাতকাটা গেঞ্জি। ডান বাহুতে একটা তাগা বাঁধা আছে। লোকটা আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলল, বাবু, আমি হরিয়া ডোম, এখানেই আমি থাকি। আপনার চাকর বাবু। আপনি দয়া করবেন, আমাকে যা বলবেন করে দেব। এই তবে সেই হরিয়া ডোম? এখনো মৃদু জড়ানো ভাব আছে লোকটার কণ্ঠস্বরে। চোখ দুটো জবা ফুলের মতো লাল। বুঝলাম গত রাতে বেশ নেশা করেছিল লোকটা। সে রেশ এখনো পুরো কাটেনি। আমাকে নিজের পরিচয় দানের পর সে তার ঠিক পেছনে দাঁড়ানো বউটাকে হাত ধরে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, এ হলো আমার বউ ফুলমতি। আপনি বললে ও ঘর ঝাড়ু দিয়ে দেবে, বর্তন মেজে দেবে। আমি তাকালাম ফুলমতির দিকে। একটা ছাপা শাড়ি তার পরনে। তার আঁচল দিয়ে ঘোমটা টানা। মুখ বোঝা যাচ্ছে না, তবে তার উন্মুক্ত বাহু দেখে বুঝলাম ফুলমতির গাত্রবর্ণ তার স্বামীর মতোই, অর্থাৎ ঘোর কৃষ্ণবর্ণের। তবে ফুলমতির শরীরের যে অংশে কয়েক মুহূর্তের জন্য আমার দৃষ্টি আটকে গেল তা হলো তার পেট। বেশ ফুলে আছে সেটা। সেদিকে তাকিয়ে আমার ডাক্তারের চোখ বুঝতে পারল ফুলমতি পূর্ণ গর্ভা। আমি হরিয়ার কাছে জানতে চাইলাম, তোমার বউয়ের বাচ্চা কবে হবে জানো? ওষুধপত্র কিছু খাওয়াচ্ছ? এই প্রশ্নের জবাবে হরিয়া জানালো যে পুরনো ডাক্তারবাবু অর্থাৎ ডাক্তার সরখেল যা বলেছে তাতে নাকি ফুলমতির এর মধ্যেই সন্তান প্রসব হওয়ার কথা, আর স্বাস্থ্যকেন্দ্র থেকে যে ওষুধ দেওয়া হয় তাই নাকি খাচ্ছে ফুলমতি।
তবে এর সঙ্গে হরিয়া একথাও বলল যে এ অবস্থাতেও নাকি ফুলমতির ঘর ঝাড়ু দিতে ইত্যাদি কাজ করতে কোনো অসুবিধা হবে না, আমি ডাকলেই পাবো। এ অবস্থাতে ফুলমতিকে দিয়ে কোনো কাজ করানোর কোনো প্রশ্নই নেই আমার। কাজেই আমি সে প্রসঙ্গে না গিয়ে হরিয়াকে জিজ্ঞেস করলাম, স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার রাখার জন্য তুমি কত টাকা পাও? সে জবাব দিল, ডাক্তারবাবু মাসে 700 টাকা দেন। একসময় যখন ও হাসপাতালে অনেক রোগী থাকত তখন একটা ছোট মুর্দা ঘরও ছিল এখানে। লাশ ওঠানো নামানো, রোগীদের পরিষ্কার রাখা, এসব কাজে বেশ কিছু আয় হতো। এখন সব বন্ধ। আমি প্রশ্ন করলাম, 700 টাকাতে কিভাবে চলে তোমার? আর কিছু করো? হরিয়া বিমর্ষভাবে বলল, চলে না তো। মাঝে মাঝে গ্রামের কেউ কেউ গরু কুকুর মরা ফেলার জন্য ডেকে নিয়ে যায়, তাই কোনো রকমে বেঁচে আছি। আমি এরপর আর তার সঙ্গে কোনো কথা না বাড়িয়ে বললাম, ঠিক আছে, এখন তোমরা যাও, কোনো দরকার হলে নিশ্চয়ই তোমাদের ডাকব। আমার কথা শুনে আরও একবার প্রণাম জানিয়ে বউকে নিয়ে তার কুঁড়ে ঘরের দিকে চলে গেল হরিয়া। বেলা 9টার মধ্যেই স্নান ও অন্যান্য কাজ সারা হয়ে গেল আমার। ঠিক 9:30টার সময় স্বাস্থ্যকর্মী পরিমল এসে হাজির হলো আমার কাছে। সে বলল, আমি স্বাস্থ্যকেন্দ্রের দরজা জানলাগুলো খুলে দিয়েছি স্যার, আপনি আসতে পারেন, আমি ভিতরেই আছি। আমাকে এই কথা বলে চলে যাবার কিছুক্ষণের মধ্যেই পোশাক পাল্টে ঘর ছেড়ে এগোলাম স্বাস্থ্যকেন্দ্রের দিকে। হ্যাঁ, পিছনের দিকের সার সার কাচের জানালাগুলো খুলে ফেলেছে পরিমল। যে দরজা দিয়ে আমি গতকাল বিকালে এদিকে এসেছিলাম সেটাও খোলা। সেই দরজা দিয়েই স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করলাম। স্বাস্থ্যকেন্দ্রে আমার বসার ঘরের সামনেই দাঁড়িয়েছিল পরিমল। তাকে নিয়েই ঘরে ঢুকে বসলাম আমি। ঠিক 10টাতেই স্বাস্থ্যকেন্দ্রের নার্স বীণা দেবী চলে এলেন। তবে কোনো রোগী উপস্থিত হয়নি তখনও। আমার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কিছুক্ষণ বাক্যালাপের পর আমি তাদের বললাম, চলুন আপনাদের স্বাস্থ্যকেন্দ্রের ঘরগুলো একটু ঘুরে দেখি। তিনজনেই একসঙ্গে আমার ঘর ছেড়ে বেরোলাম। করিডোরের একপাশে সার সার বেশ কটা ঘর। প্রথম ঘরটাতে ঢুকলাম আমি সহকর্মীদের সঙ্গে। 2টো শূন্য বেড রয়েছে সে ঘরে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। তবে সে ঘরের এক কোণে 2টো বিড়াল শুয়ে ঘুমোচ্ছে। হয়তোবা তারা খোলা জানলা দিয়েই ভিতরে ঢুকেছে বলে মনে হলো। এরপর আমি দ্বিতীয় ঘরে প্রবেশ করলাম। সেখানেও 2টো শূন্য বেড, কিন্তু তাদের তলায় আমি বেশ কয়েকটা বিড়ালকে শুয়ে বসে থাকতে দেখলাম। অনেক সরকারি হাসপাতালেই বিড়ালের আধিক্য দেখা যায়। পেশেন্টদের দেওয়া খাবারের লোভে ঘুরে বেড়ায় তারা। যদিও সেটা রোগীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোনোভাবে কাম্য নয়। আমার আবার বিড়ালগুলোর হাবভাব দেখে মনে হলো তারা যেন এখানকারই বাসিন্দা। মনে মনে একটু অসন্তুষ্ট হলেও আমি মুখে কিছু না বলে এগোলাম পরের ঘরটার দিকে। কিন্তু সে ঘরে ঢুকে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। আগের ঘরের তুলনায় এ ঘরটা অনেক বড়। তবে এ ঘরে একটাই বেড। ঘরে খোলা জানালা দিয়ে বাইরে কিছুটা তফাতে সেই বড় কুয়োটা। আমার বাসস্থান, হরিয়া ডোমের কুঁড়ে, সব কিছু দেখা যাচ্ছে। ঘরটায় ঢুকে আমি অবাক হয়ে গেলাম এই কারণে, ঘরে কোনো মানুষ না থাকলেও এ ঘরের নানা কোণে নানা জায়গাতে শুয়ে বসে দাঁড়িয়ে আছে সাদা কালো ছাই রঙের নানা আকৃতির প্রচুর বিড়াল। সংখ্যায় তারা অন্তত 20-25টা হবে। একসঙ্গে এত বিড়াল আমি কোথাও কোনো দিন দেখিনি। বেডের ওপরেও একটা বেশ বড় সাদা রঙের বিড়াল থাবায় ভর দিয়ে বসে আছে। তাকে দেখে আমার মনে হলো যে সাধারণ বিড়ালের তুলনায় আকৃতিতে কিছু যেন বড় সেই হুলো বিড়ালটা। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আমরা ঢোকার পর অন্য বিড়ালগুলো আমাদের দিকে তাকালেও বিড়ালগুলোর মধ্যে কোনো ভাবান্তর বা উত্তেজনা লক্ষ্য করলাম না। আমি বুঝতে পারলাম এই জায়গাটাকে প্রাণীগুলো তাদের নিশ্চিন্ত আশ্রয় বলেই মনে করে। ব্যাপারটা দেখার পর আমার মনের ভাব চেপে রাখতে না পেরে
আমি একটু উষ্মা প্রকাশ করে বললাম, এটা স্বাস্থ্যকেন্দ্র নাকি বিড়াল প্রতিপালন কেন্দ্র? এত বিড়াল কিভাবে এলো এখানে? একটু চুপ করে থেকে পরিমল ইতস্তত করে জবাব দিল, ওই ষষ্ঠীতলার মন্দিরে লোকে বিড়াল ছেড়ে দিয়ে যায়, সেখান থেকেই ওরা এখানে এসে আশ্রয় নেয়। সারাদিন এখানেই থাকে, সন্ধ্যা হলে বাইরে যায়। দরজা বন্ধ থাকলেও নানা ফাঁকফোকর দিয়ে ওরা ভিতরে চলে আসে। আমি জানতে চাইলাম, মন্দিরে বিড়াল ছেড়ে দিয়ে যায় কেন? পরিমল বলল, সন্তান লাভের জন্য এই গ্রামের তো বটেই, আশেপাশের অনেক গ্রামের লোক এসে মন্দিরে মা ষষ্ঠীর কাছে মানত করে। মা ষষ্ঠীর বাহন হলো বিড়াল। যারা মানত করে তাদের সন্তান লাভ হবার পর তারা মন্দিরে এসে পুজো দেবার সঙ্গে সঙ্গে একটি করে বিড়াল ছেড়ে দিয়ে যায়। দীর্ঘদিন ধরে এই গ্রামীণ প্রথা চলে আসছে এখানে। ব্যাপারটা শুনে আমি বেশ অবাক হলাম ঠিকই, কিন্তু মুখে বললাম, ব্যাপারটা বুঝলাম, তবে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে তো আর বিড়াল থাকার জায়গা নয়। ডাক্তার সরখেল এদের ব্যাপারে কিছু বলেন না? আমার প্রশ্ন শুনে নার্স বীণা মণ্ডল বললেন, না, সরখেল স্যার কিছু বলেন না ওদের ব্যাপারে। এখন তো কোনো রোগী ভর্তি থাকে না এই হাসপাতালে, হয়তো সেই জন্যই বলেন না। ফাঁকা ঘরে বিড়ালগুলো নিজের মতো থাকে, ঝড় জল থেকে রক্ষা পায়। তাছাড়া এই গ্রামে বিড়ালকে লোকে মা ষষ্ঠীর বাহন বলে মঙ্গলকারী প্রাণী হিসেবে মনে করে। কেউ বিড়ালকে মারে না এখানে। বিড়াল সংক্রান্ত ব্যাপারটা মোটামুটি বোধগম্য হলো আমার। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে এই বিড়াল সমাগম আমার চূড়ান্ত অপছন্দের হলেও আমি মনে মনে ভাবলাম, আমি তো মাত্র 7 দিনের জন্য এসেছি এখানে, 6 দিন পর চলে যাব। এসব নিয়ে মাথা ঘামিয়ে আমার লাভ নেই। তাই এ প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে সে ঘর ছেড়ে বাইরে বেরোলাম আমি। স্বাস্থ্যকেন্দ্রে একটা ছোট অপারেশন সেন্টার আছে। এরপর সেই ঘরে গেলাম আমি। সে ঘরের দরজা অবশ্য বাইরে থেকে বন্ধই ছিল, আর সে ঘরের ভিতর কোনো বিড়ালও ছিল না। সেই শেষ ঘরটা দেখার পর স্বাস্থ্যকেন্দ্রটা মোটামুটিভাবে পরিদর্শন শেষ করে সঙ্গীদের নিয়ে নিজের বসার ঘরে ফিরে এলাম। নানা কথার ফাঁকে আমি পরিমলকে বললাম, সে যদি আমার জন্য কিছু বাজার করে দেয় তবে আমার সুবিধা হয়। পরিমল বলল, আমার চিন্তার দরকার নেই, সন্ধ্যায় সে আমার প্রয়োজন মতো বাজার এনে দেবে। সন্ধ্যাবেলায় নাকি নদীর ঘাটে টাটকা মাছও পাওয়া যায়, আর তার দামেও বেশ সস্তা। সেদিন দুপুরে ঘণ্টাখানেকের ব্যবধানে 2টো মাত্র রোগী এলো। একটা 7-8 বছরের বাচ্চা ছেলেকে নিয়ে তার মা এসেছিল, বাচ্চাটার খুব জ্বর হয়েছে বলে। আরেকজন বুড়ো লোক এলো সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে সামান্য চোট পেয়েছে বলে। দুজনকেই দেখে ওষুধের ব্যবস্থা করার পর তারা চলে গেল। আর কোনো রোগী না এলেও আমি কিন্তু নিয়ম মাফিক ঠিক বিকাল 5টা পর্যন্তই রইলাম স্বাস্থ্যকেন্দ্রে। তারপর আমরা সবাই সেই জায়গা ছেড়ে বেরোলাম। আমি সোজা ফিরে এলাম নিজের কোয়ার্টারে ফিরে আবার স্নান সেরে টিফিন সারতে সন্ধ্যা নেমে গেল। অন্ধকার নামার কিছু সময় পর পরিমল এলো মাছ তরকারি ইত্যাদির বাজার নিয়ে। বাজারের দাম নিয়ে সে চলে যাবার পর রান্না বসালাম। সে কাজ শেষ হতে রাত 8:30 বেজে গেল। নিজের কুড়োতে মদ খেয়ে হেরে গলাতে আগের দিনের মতোই গান ধরেছে হরিয়া ডোম। সে গান শুনতে শুনতে খাওয়া সেরে বাতি নিভিয়ে শুয়ে পড়লাম। সেদিনও কিন্তু মাঝরাতে একইভাবে ঘুম ভেঙে গেল আমার। বিড়ালের চিৎকার, নানা স্বরে নানাভাবে স্বাস্থ্যকেন্দ্রের দিক থেকে বিড়ালের ডাক ভেসে আসছে। 2-4টে বিড়াল মনে হয় আমার কোয়ার্টারের চারপাশেও ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে তাদের ডাক শোনার পর ঘুমিয়ে পড়লাম আমি। দীর্ঘক্ষণ ধরে একটানা কথা বলার পরে এবার কয়েক মুহূর্তের জন্য থামলেন ডাক্তার অরিত্র মুখার্জি। ঝড়ের সাথে সাথে ঝমঝম শব্দে বাইরে বৃষ্টি শুরু হলো এবার। কৌশিক চেয়ে আছে অরিত্র ডাক্তারের দিকে। টেবিলে রাখা মোমবাতিটির শিখাটা মাঝে মাঝে নেচে উঠছে।
জানলার বাইরে অন্ধকার বর্ষণমুখর পৃথিবীর দিকে একবার তাকিয়ে নিয়ে ডাক্তার আবার তার কথা শুরু করলেন। পরের 2 দিন বলা যেতে পারে নিস্তরঙ্গভাবেই কেটে গেল, একটা মৃদু সমস্যা ছাড়া। ও 2 দিনই আমি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রেই থেকেছি। 2-4 জন মাত্র পেশেন্ট এসেছিল এই 2 দিনে বিনামূল্যে সরকারি ওষুধ নেবার জন্য। সেই বিড়ালের দলও স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে তেমন কোনো গোলযোগ ঘটায়নি। তবে যে বিরাট বড় সাদা বিড়ালটাকে আমি প্রথম দিন বেডের ওপর বসে থাকতে দেখেছিলাম, তার সঙ্গে বেশ কয়েকবার স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে সাক্ষাৎ হয়েছে আমার। নির্লিপ্ত ভঙ্গিতে সে আমার দিকে তাকিয়ে অন্যত্র চলে গেছে, যেন আমাকে পাত্তা দেবার মতো কোনো ব্যাপারই নেই। আমি খেয়াল করে দেখেছি ওই একটা বিড়ালই স্বাস্থ্যকেন্দ্রের সর্বত্র এমন একটা রাজকীয় ভঙ্গিমায় ঘুরে বেড়ায়, অন্য বিড়ালগুলো খুব একটা আমার ঘরের কাছে আসে না। তবে যে মৃদু সমস্যার কথা বললাম, তা কিন্তু এই বিড়ালগুলোর জন্যই। 2 দিন রাতেই আমি মাতাল হরিয়াডোমের গান শুনতে শুনতে খাওয়া সেরে ঘুমাতে গেলাম। কিন্তু আগের 2 রাতের মতোই মাঝরাতে ওই বিড়ালগুলোর ডাকে ঘুম ভেঙে গেল আমার। নানা স্বরে, নানা রকম চিৎকার। তার পরদিন অর্থাৎ আমার অস্থায়ী কর্মক্ষেত্রের 4র্থ দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি উঠে পড়লাম। আগের দিন একটা ভ্যান রিকশাকে আসতে বলা হয়েছিল, তাতে চেপে আমি রওনা হলাম ইছামতি নদী দেখার জন্য। আধ ঘন্টাও লাগলো না সেখানে পৌঁছতে। বিশাল নদী, এর আগে সে নদী দেখিনি আমি। ওপারে বাংলাদেশ। নদীর বুকে সবে সূর্যোদয় হয়েছে। পাখির দল উড়ে বেড়াচ্ছে নদীর ওপর ঠান্ডা বাতাসে। ছোট ছোট নৌকা ঘাটে এসে ভিড়ছে মাছ শিকার করে। ভারী মনোরম পরিবেশ। সেখানে থাকলেই সতেজ বাতাসে দেহমন জড়িয়ে যায়। সত্যি কথা বলতে কি, ষষ্ঠীতলাতে যে কদিন আমি ছিলাম তার মধ্যে ওই নদী তীরের সকালটাই আমার সবচেয়ে ভালো লেগেছিল। ঘণ্টাখানেক আমি সময় কাটালাম সেখানে। তারপর কিছু টাটকা মাছ নিয়ে ফেরার পথ ধরলাম। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে আমার কোয়ার্টারের কাছে যেতেই দেখলাম সেখানে হরিয়া এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একটু ঝুঁকে হাত জোর করে সে প্রণাম করল। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কিছু বলবে? সে আমাকে বলল, ঘরে ঝাড়ু দিতে হবে নাকি বাবু? বর্তন সাফ বা অন্য কোনো কাজ? ওসব কাজ আমি নিজেই করি। তাই জবাব দিলাম, না, দরকার নেই। আমার জবাব শুনে হরিয়ার মুখে যেন স্পষ্ট হতাশার ভাব ফুটে উঠল। এরপর সে হাত কচলে একটু ইতস্তত করে বলল, বাবু, আমাকে 20টা টাকা ধার দেবেন? এবার হরিয়ার কাজ করার প্রস্তাবের পিছনে আসল কারণটা বুঝলাম, তার টাকার দরকার। এরপর সে আবার বলল, আসলে কদিন ধরে ময়লা পরিষ্কারে কোনো কাজ পাইনি, ঘরে আর কোনো টাকা পয়সাও নেই। এখন দেখি গ্রামের ভিতরে যাব, যদি কোনো কাজ হয় তবে টাকাটা আমি যেভাবেই হোক 2-3 দিনের মধ্যে ফেরত দিয়ে দেব। মাত্র 20টা টাকা। তাই আমি পকেট থেকে টাকা বের করে সেটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, ধার নয়, তোমাকে টাকাটা এমনিই দিলাম, শোধ দিতে হবে না। টাকাটা পাবার পর মৃদু উজ্জ্বল হয়ে উঠল তার চোখ মুখ, যদিও তার চোখে যে লাল ভাবটা থাকে সেটা তখনও রয়েছে। সে বলল, বড় উপকার হলো বাবু, চাল কিনব, নইলে আজ হাড়ি চড়ত না। আমি হরিয়াকে বললাম, তোমার তো বেশ শক্ত সমর্থ চেহারা, তবে তুমি শুধু ওই ময়লা পরিষ্কারের কাজের আশাতে বসে থাকো কেন? অন্য কাজও তো করতে পারো। আমার কথা শুনে হরিয়া বলল, আমি যাতে ডোম, একসময় এখানেই লাশ উঠানো নামানোর কাজ করতাম, তাই অন্য কাজে কেউ আমাকে নিতে চায় না বাবু, আমি লাশ ঘাটা লোক। একথা বলার পর একটু থেমে সে বলল, ভাবছিলাম মুরগির ব্যবসা করব, কিছু মুরগি আর মোরগ কিনে ডিম বেচব, ডিম ফুটিয়ে বাচ্চা তুলে বড় করে বিক্রি করব। কিন্তু 2টো মুরগির বেশি আর কেনা হয়ে উঠল না টাকার অভাবে, হয়তো 2টোকেও শেষ পর্যন্ত বিক্রি করে দিতে হবে। আমি আর এরপর কিছু বললাম না তাকে। আমাকে আবারও প্রণাম জানিয়ে চলে গেল হরিয়া ডোম। আমিও কোয়ার্টারে ঢুকে পড়লাম।
আগের কদিনের মতনই বেলা ঠিক 10টাতে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আমি। পরিমল আর সেই নার্সও যথাসময়েই উপস্থিত হয়েছে। নিজের ঘরেই বসেছিলাম আমি, কোনো পেশেন্ট আসেনি। দুপুর নাগাদ জেলা স্বাস্থ্য অধিকর্তার ফোন এলো আমার কাছে। রোগী কল্যাণ সমিতি নামের একটা কমিটি আছে। তাদের কাজ হলো বিভিন্ন সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করা এবং তার ভিত্তিতে সরকারকে বিভিন্ন সুপারিশ করা। সরকারি কমিটি হলেও ও কমিটি ঠিক স্বাস্থ্য দপ্তরের অধীনে নয়, স্বাধীনভাবে তারা কাজ করেন, সরকারের কাছে সুপারিশ দেন বা পরামর্শ দেন। জেলা স্বাস্থ্য অধিকর্তা আমাকে টেলিফোনে জানালেন সেই রোগী কল্যাণ সমিতির সদস্যরা আগামী 3 দিন এই মহকুমার বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করবেন এবং আগামী পরশু অথবা তার পরদিন এই ষষ্ঠীতলা স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করতে আসবেন। একথা শুনে আমি আমার বড় কর্তাকে বললাম, আমি তো এখানে ডেপুটেশনে কাজ করতে এসেছি, আর 3 দিনই তো এই স্বাস্থ্যকেন্দ্রে আমার থাকার মেয়াদ। সমিতির সদস্যদের আমার থেকে ভালো এই স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে বলতে পারবেন এখানকার স্থায়ী ডাক্তার সরখেল। কোনোভাবে কি এই পরিদর্শনের ব্যাপারটা পিছিয়ে দেওয়া যায় না? আমার কথা শুনে ওপরওয়ালা জানালেন যে এই ব্যাপারে তার কোনো হাত নেই। আমি এই স্বাস্থ্যকেন্দ্রে ডেপুটেশনে এলেও এখন যাবতীয় দায় দায়িত্ব আমারই, এবং এর সাথে সাথে তিনি একথাও মনে করিয়ে দিলেন যে যে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে শাস্তিদানের সুপারিশ করার ক্ষমতাও কিন্তু ওই সমিতির আছে। কাজেই আমি যেন সেই পরিদর্শনকারী দলকে স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা সম্পর্কে যথেষ্টভাবে সন্তুষ্ট করার চেষ্টা করি। ফোনটা রেখে আমি আমার সহকর্মী দুজনকে ঘটনাটা জানালাম। পরিমল বলল, ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইন ওসবের স্টক মেলানোই আছে, প্রয়োজনীয় জিনিসও যথেষ্ট সংখ্যায় আছে, এদিক থেকে কোনো অসুবিধা হবে না। নার্স বললেন, শুধু একবার হরিয়াকে ডেকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই সব একদম সাফ সুতরো। আমার এবার মাথায় এলো বিড়ালগুলোর কথা। আমি বললাম, কিন্তু বিড়ালগুলোর অবস্থা কি হবে? রোগী কল্যাণ সমিতির লোকেরা যদি এখানে এসে দেখে যে স্বাস্থ্যকেন্দ্র বিড়ালদের অতিথিশালায় পরিণত হয়েছে, তবে কিন্তু আমাদের 3 জনেরই অকল্যাণ ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে। তার উপর আপনারা 2 জন আবার এখানকার স্থায়ী কর্মী। দিনকাল ভালো নয়, কখন যে কার উপর কি নেমে আসে কেউ বলতে পারে না। কথাটা শুনেই আমার সহকর্মী 2 জন বেশ চিন্তায় পড়ে গেল। পরিমল বলল, কি করা যায় বলুন তো? একটু ভেবে নিয়ে বললাম, দেখা যাক, আপাতত ভয় দেখিয়ে স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বার করা যায় কিনা। পরিমল সম্মতি প্রকাশ করে বলল, আপনি যে দরজা দিয়ে যাওয়া আসা করেন সে দরজাটা ছাড়াও ঘরগুলোর শেষ মাথায় আরও একটা দরজা আছে, ওই দরজা দিয়ে বিড়ালগুলোকে তাড়াবার ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই সেই পিছনের দরজাটা খুলে 3টে লম্বা লাঠি নিয়ে হাজির হলো পরিমল। তবে তা বিড়াল মারার জন্য নয়, তাদের ভয় দেখাবার জন্য। সদর দরজা বন্ধ করে লাঠি হাতে প্রথম ঘরে ঢুকে আমরা 2-3টে বিড়ালকে ঘরের বাইরে বার করে ভালো করে দরজা জানালা বন্ধ করে দিলাম। এরপর দ্বিতীয় ঘরটাতে ঢুকেও বেশ কয়েকটি বিড়ালকে ঘরের বাইরে বার করে একই কাজ করলাম। এরপর আমরা ঢুকলাম বড় ঘরটাতে। সেই সাদা বড় বিড়ালটা আজও সেই বেডের ওপর একলা রাজকীয় ভঙ্গিতে বসে আছে, যেন এটা তার সাম্রাজ্য, মার্জার কুলের সম্রাট সে। আর অন্য বিড়ালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের নানা প্রান্তে। মেঝের ওপর লাঠি ঠুকে অথবা লাঠি তুলে ভয় দেখিয়ে ঘরের বিভিন্ন প্রান্ত থেকে বিড়ালগুলোকে দরজার দিকে তাড়াতে শুরু করলাম আমরা। আমি বিড়ালগুলোর হাবভাব দেখে বুঝতে পারলাম তাদের এই নিশ্চিন্ত বিশ্রামস্থল থেকে হঠাৎ তাদের খেদাতে এসেছি দেখে তারা বেশ বিস্মিত। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও একে একে দরজা দিয়ে তারা ঘরের বাইরে বেরোতে থাকল। তবে সেই সাদা বিড়াল কিন্তু ভয় না পেয়ে একইভাবে বসে রইল। অন্য সব বিড়ালগুলোকে ঘর থেকে তাড়াবার পর আমি এগিয়ে গেলাম খাটটার দিকে। তবুও কিন্তু বিরাট বিড়ালটা প্রথমে নড়ল না। সবুজ চোখে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি আমার হাতের লাঠিটা দিয়ে বেশ জোরে জোরে বাড়ি মারলাম লোহার খাটের গায়ে। ঠং করে শব্দ তুলে কেঁপে উঠল খাটটা। তখনও সে নড়ল না। আমি এরপর তাকে খোঁচা দিয়ে নামাবার জন্য লাঠিটা তুললাম।
এবার মনে হয় ব্যাপারটা অনুমান করতে পারল প্রাণীটা। এক লাফে বিছানা ছেড়ে নামল সে, তারপর ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বড় ঘরটার জানালার দরজা ভালো করে বন্ধ করে করিডোরে বেরোলাম। সেই সাদা বিড়ালটাকে না দেখলেও বিড়ালদের বেশ বড় ঝাঁক সেখানে তখনও বসেছিল। তাদের সেই পিছনের দরজাটা দিয়ে খেদিয়ে বাইরে বের করে দরজা দিয়ে অবশেষে আমার নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পর পরিমল গেল হরিয়াকে খবর দেবার জন্য। ফিরে এসে সে বলল, হরিয়া ইতিমধ্যেই এক প্রস্থ মদ গিলে ফিরেছে। সে বলেছে আগামীকাল সকালে সে স্বাস্থ্যকেন্দ্র ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। দেখতে দেখতে বিকাল হলো। এরপরে 5টাও বাজল। তার কিছুক্ষণ আগেই লোডশেডিং হলো। কোয়ার্টারে ফেরার পথে আমি কয়েকটা বিড়ালকে ইতস্তত বিক্ষিপ্তভাবে এখানে ওখানে ঘুরে বেড়াতে দেখলাম। কোয়ার্টারে ফিরে স্নান করলাম, কিন্তু রোদের তেজ কমলেও অসহ্য গুমোট গরম, তার উপর লোডশেডিং, পাখা বন্ধ। সূর্য ডোবার পরও যখন সেই গুমোট ভাব কাটল না, আমি ভাবলাম গ্রামের ভিতর হেঁটে এলে ওই গুমোট পরিবেশের থেকে একটু মুক্তি পাব। আমার বাসস্থান থেকে বেরিয়ে স্বাস্থ্যকেন্দ্রকে পিছনে ফেলে হাঁটতে শুরু করলাম। সত্যি এবার যেন একটু স্বস্তি পেলাম। গাছগাছালি থাকার জন্য রাস্তায় সেই গুমোট ভাবটা নেই, বরং কিছুটা বাতাসও আছে। রাস্তায় কিছু মানুষজনও চোখে পড়ল আমার। তাদের কেউ বা গরুর পাল নিয়ে ফিরছে, কেউ বা অন্য কাজ সেরে। রাস্তার পাশে খড়ের চালওয়ালা বাড়ির সামনে ছোট্ট তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবার প্রস্তুতি শুরু করেছে কোনো বউ। কেউ বা আবার গোয়ালে ধুয়ো দিচ্ছে। অন্ধকার নামতে চলেছে। এসব দেখতে দেখতে একসময় আমি কিভাবে যেন বেশ খানিকটা দূরে সেই মন্দিরের সামনে পৌঁছে গেলাম। মন্দিরে এদিনও কোনো লোকজন চোখে পড়ল না। আমি মন্দিরের ভিতর তাকালাম। কেউ যেন সেখানে সদ্য একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে। সেই আলোতে একটা সাদা বিড়ালের ওপর বসে আছেন মা ষষ্ঠী। বাম হাত দিয়ে তিনি ধরে রেখেছেন কোলের শিশুটাকে, আর তার ডান হাত আশীর্বাদের ভঙ্গিতে ওপরে তোলা। আমি কিছুক্ষণ মূর্তিটাকে দেখার পর ফেরার জন্য পা বাড়ালাম। মন্দিরের সামনে থেকে কয়েক পা এগিয়েই দেখি রাস্তার এক পাশে একটা সাদা বিড়াল দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার গায়ের রং আর আকৃতি দেখে আমি চিনে ফেললাম তাকে, সেই বিরাট সাদা বিড়ালটা। সে কি স্বাস্থ্যকেন্দ্রের কাছ থেকে আমাকে অনুসরণ করে এত দূর এসেছে, নাকি ঘুরতে ঘুরতে এত দূর চলে এসেছে? এই ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর এরপরই হঠাৎ ঝুপ করে চারপাশে গাঢ় অন্ধকার নামল। তার মধ্যে হারিয়ে গেল বিড়ালটা। আমিও ফেরার পথ ধরলাম। আমি যখন বাড়ি ফিরলাম তখন ইলেকট্রিসিটি চলে এসেছে। ঘরে ফিরে রোজকার মতো রান্না চাপালাম। নির্দিষ্ট সময় প্রতিদিনের মতো হরিয়ার গান ভেসে আসতে লাগলো। মনে মনে ভাবলাম, হয়তো সে মদ গেলার জন্যই আমার থেকে টাকা নিয়েছিল। যাই হোক, হরিয়াকে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটা পরিষ্কার করিয়ে নিতে হবে। রান্না শেষে খাওয়া সেরে নিলাম আমি। হরিয়ার গান থেমে গেল, নিস্তব্ধ হয়ে গেল চারপাশ, আর আমিও বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু যথারীতি মাঝরাতে সেদিনও ঘুম ভেঙে গেল। বিড়ালগুলো ডাকতে শুরু করেছে। আগের রাতে এই বিড়ালের ডাকের কারণেই ভালো ঘুম হয়নি আমার। তাছাড়া খুব ভোরে উঠেছি। আমি ঘুমাবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। এদিন আর আমার ঘরের তফাতে স্বাস্থ্যকেন্দ্রের দিক থেকে নয়, বিড়ালগুলো যেন আমার কোয়ার্টারের চারপাশ ঘিরে নানা স্বরে ডাকতে থাকল, যেন তাদের বেঘর করার জন্য সম্মিলিতভাবে মাঝরাতে তারা প্রতিবাদ জানাতে এসেছে। অবিশ্রান্ত সেই ডাকের ঠেলায় মাঝরাতে আমি এক বিন্দু ঘুমাতে পারলাম না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে ভাবতে লাগলাম, আর 2টো রাত কোনো মতে এখানে কাটিয়ে কলকাতা ফিরতে পারলে বাঁচি। বিড়ালগুলোর ডাক শেষ পর্যন্ত যখন থামল, তখন ভোরের আলো ফুটতে খুব বেশি দেরি নেই। সেই সময়টুকু জেগেই রইলাম আমি। ওটুকু সময় ঘুমোবার কোনো মানে ছিল না। কাচের জানালা দিয়ে ভোরের প্রথম আলো ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে
বিছানা ছেড়ে আমি উঠে পড়লাম। সকাল 7টা নাগাদ ঘরের দরজার বাইরে হরিয়ার গলার শব্দ শুনলাম। বাবু, আমি এসেছি, হাসপাতালের দরজা খুলে দিতে হবে। চাবি নিয়ে ঘরের বাইরে বেরোতেই দেখলাম বালতি, ঝাঁটা এসব নিয়ে হরিয়া দাঁড়িয়ে আছে। তবে তার মুখটা কেমন যেন গম্ভীর। আমাকে দেখে অন্য দিনের মতো কপালে হাত ঠেকিয়ে প্রণামও করল না। তাকে নিয়ে আমি এগোলাম স্বাস্থ্য কেন্দ্রের দিকে। হাঁটতে হাঁটতে সে আক্ষেপের সুরে আমাকে বলল, ওপরওয়ালা সব সময় গরিবকেই মারে। আমি জানতে চাইলাম, কেন, কি হয়েছে? সে জবাব দিল, মুরগি দুটোও গেল। প্রশ্ন করলাম, কিভাবে? হরিয়া বলল, আমার ঘরের পিছনে বাখারি দিয়ে ঘেরা একটা ছোট ঘরের মতো জায়গাতে রাতে ওরা থাকত। নিজেরাই সেখানে ঢুকতো বেরোতো। পোষমানা মুরগি বলে ঘরের দরজা দিতে হতো না। কাল রাতে কেউ এসে মুরগি দুটো চুরি করে নিয়ে গেছে। কয়েকটা পালক শুধু সেখানে পড়ে আছে। হরিয়ার কথা শুনে বেশ খারাপ লাগলো আমার। তাকে নিয়ে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রের দরজা খুলে ভিতরে ঢুকলাম আমি। তাকে বললাম, ঘরের দরজাগুলো সব খোলো, ঘর বারান্দা সব ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করবে। দাঁড়াও, আমি তোমাকে আমার ঘর থেকে ফিনাইল এনে দিচ্ছি। তাকে একথা বলে আমি এগোলাম আমার বসার ঘরের দিকে। দরজা খুলে ভিতরে ঢুকে ফিনাইলের বড় জারটা নিয়ে বারান্দাতে বেরিয়ে দেখি সেই বড় ঘরটার দরজা ইতিমধ্যে খুলে সে দাঁড়িয়ে আছে তার সামনে। আমাকে দেখেই সে বলল, একবার ঘরটা দেখুন তো বাবু। আমি এগিয়ে গেলাম সে ঘরের সামনে। ঘরের ভিতর তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। বিড়ালগুলো আবার ফিরে এসেছে, কিন্তু কিভাবে বন্ধ ঘরে ফিরল তারা? হরিয়াকে নিয়ে ঘরে পা রাখলাম আমি, আর তারপরই হরিয়া আর্তনাদ করে উঠল, আমার মুরগি! শুধু যে বিড়ালগুলো এসে ঘরটাতে জমা হয়েছে তাই নয়, সারা ঘর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মুরগির পালক। দু একটা বিড়াল তখন ঘরের কোনায় বসে মুরগির মাংস চিবোচ্ছে, আর সেই বিরাট সাদা বিড়ালটা খাটের ওপর বসে স্থিরভাবে চেয়ে আছে আমার দিকে। সে যেন ব্যঙ্গ করছে আমাকে। কিন্তু কিভাবে এরা ঘরে ফিরে এলো? জানলাগুলোর দিকে ভালো করে তাকাতেই ব্যাপারটা আমার কাছে মোটামুটি স্পষ্ট হয়ে গেল। ফ্রেম থেকে খুলে বেশ কয়েকটা জানালার কাচ মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে আছে। আমি একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। পরীক্ষা করে দেখলাম যে পুডিং আঠা দিয়ে কাচগুলো জানালার লোহার ফ্রেমের সঙ্গে আটকানো ছিল তা পুরনো হয়ে যাওয়াতে একেবারে ক্ষয়ে গেছে। হাত দিয়ে একটু জোরে আঘাত করলেই ফ্রেম থেকে কাচ খসে যাবে। আমি বুঝতে পারলাম ঘরের ভিতরে ঢোকার জন্য বিড়ালগুলো কাচের জানালার ওপর ঝাঁপিয়েছিল, আর সেই আঘাতেই কাচ খসে গেছে। হয়তোবা বড় বিড়ালটাই এই কাণ্ডটা ঘটিয়েছে। তারপর ফাঁকগুলো দিয়ে অন্য বিড়ালগুলো ঘরে ঢুকেছে। হরিয়ার দিকে তাকিয়ে দেখলাম অসহায়ভাবে সে তাকিয়ে আছে মাটিতে পড়ে থাকা মুরগির পালকগুলোর দিকে। আমি তার পাশে গিয়ে দাঁড়াতেই সে মৃদু বিস্মিতভাবে বলল, বিড়ালগুলো এর আগে কোনোদিন আমার মুরগি মারতে যায়নি, কাল এমন করলো কেন? আমি বললাম, কাল ওরা আমার ঘরের চারপাশেও দাপিয়ে বেরিয়েছে। ওদের চিৎকারে সারা রাত ঘুমোতে পারিনি। ওদের এই জায়গা থেকে তাড়িয়ে দেবার আক্রোশেই হয়তো ওরা মুরগিগুলোকে মেরে খেয়েছে। সে ঘর থেকে বাইরে বেরিয়ে অন্য ঘর দুটোতে ঢুকলাম আমরা। সে দুটো ঘরেও একই অবস্থা, জানলার কাচ ভাঙা। বেশ কয়েকটা করে বিড়ালও আছে সেই ঘর দুটোতে। গত রাতে বিড়ালগুলোর ডাকে এমনিতেই আমার ঘুম হয়নি, তার উপর বিড়ালগুলোর এভাবে ফিরে আসাতে মেজাজ খারাপ হয়ে গেল আমার। হাতে মাত্র আজকের দিন সময়, কিছুতেই কাজ ঠিক করার ব্যবস্থা করা যাবে না। সরকারি কাজ এভাবে হয় না। কিন্তু যা অবস্থা, বিড়ালগুলোকে বাইরে খেদালেও ঠিক তারা আবার জানলা দিয়ে ভিতরে ঢুকে পড়বে। তাহলে উপায়? একটু ক্ষিপ্তভাবেই আমি হরিয়াকে বললাম, যে কোনোভাবেই হোক বিড়ালগুলোকে জায়গা থেকে দূর করতে হবে তোমাকে, কাজটা করতেই হবে। হরিয়া প্রথমে আমার প্রশ্নের জবাবে চুপ করে রইল।
আমি এরপর মাথাটা একটু ঠান্ডা করে হরিয়াকে বললাম, তুমি যে মুরগির ব্যবসা করতে চাইছিলে তার জন্য কত টাকা লাগবে বলো তো? হরিয়া মনে মনে হিসাব কষে জবাব দিল, গোটা 6 মুরগি আর 2টো মোরগ, 1000 টাকার মতো খরচ। আমি শুনে বললাম, ওই 1000 টাকাটাই আমি তোমাকে দেব, কিন্তু বিড়ালগুলোকে দূর করতে হবে তোমাকে। ওদের এমন জায়গায় পাঠাতে হবে যে অন্তত আগামী 2 দিনের মতো যেন তারা ফিরে না আসে। অন্য কোথাও বিড়ালগুলোকে আটকে রাখার ব্যবস্থা করতে পারো, বা দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসতে পারো। আমার প্রস্তাবটা নিয়ে একটু ভাবল হরিয়া। তারপর সে আমাকে বলল, পারবো, তার জন্য আলাদা 200 টাকা দিতে হবে। মাছ মাংসর ছাট কিনে রান্না করে খাবারের লোভ দেখিয়ে ওদের ধরতে হবে, তবে কাজটা রাতে করতে হবে। টাকাটা দিলে করে দেব। আমি উৎসাহের সঙ্গে বলে উঠলাম, পারবে? পারবে তুমি? হরিয়া ডোম ঠান্ডা গলাতে জবাব দিল, হ্যাঁ পারবো, আমাকে পারতেই হবে। টাকা দিয়ে আমি মুরগির ব্যবসা শুরু করব। বছরখানেক সেই ব্যবসা করে আমি টাকা জমাবো। আমার বউয়ের যে বাচ্চাটা হবে ততদিনে সে একটু বড় হবে, তারপর তাকে নিয়ে আমরা শহরে চলে যাব। সেখানে আমাকে ডোম বলে কেউ চেনে না। সেখানে অন্য কাজ পেতে আমার অসুবিধা হবে না। আমি বুঝতে পারলাম ভবিষ্যৎ পরিকল্পনা বহু দূর পর্যন্ত ভেবে নিয়েছে হরিয়া, অথবা এ পরিকল্পনা বহুদিন থেকেই ছিল। আমি আর বাক্য ব্যয় না করে পার্স থেকে 200 টাকা বার করে হরিয়ার হাতে ধরিয়ে দিলাম। টাকাটা নিয়ে সে বলল, পিছনের দরজাটায় বাইরে থেকে হুড়কো দেবেন, ওই দরজা দিয়েই আমি বিড়াল ধরতে ঢুকব। আর আমি যে বিড়ালগুলো সরাচ্ছি তা কাউকে জানাবেন না বাবু, এখানকার দাদা দিদিমণিকেও নয়। গ্রামের লোকেরা বিড়ালকে খুব মান্য করে। অনেক দূরে গ্রামের বাইরে ছাড়ব ওদের, যাতে ওরা ফিরে না আসে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, তুমি নিশ্চিন্ত থাকো, কাকপক্ষীও জানবে না, তবে কাজটা কিন্তু হওয়া চাই। এরপর শেষ সময়ের মতো আমি হরিয়াকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র ছেড়ে বেরিয়ে এলাম। এরপর আমি আবার নির্ধারিত সময় অর্থাৎ বেলা 10টাতে স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হলাম। আমার সঙ্গী দুজন হাজির হবার পর আমি তাদের জানালাম যে কিভাবে বিড়ালগুলো আবার ভিতরে ঢুকেছে। আমার কথা শুনে তারা চিন্তিতভাবে জানতে চাইল, তাহলে কি করা যাবে? আমি আসল ব্যাপারটা না ভেঙে তাদের বললাম, কাল সকালে হরিয়াকে দিয়ে বিড়ালগুলোকে বাইরে বার করাবো। তারপর আমাদের খেয়াল রাখতে হবে দিনের বেলাতে যাতে বিড়ালগুলো আর ভিতরে না ঢোকে। আর কাল যদি সমিতির লোকেরা না আসে তাহলে পরশু সকালেও একই কাজ করতে হবে। এছাড়া তো কোনো উপায় দেখছি না। তাদের এই কথা বলে আমি মনে মনে ভাবলাম, হরিয়া যদি কোনো কারণে ব্যর্থ হয় তবে সত্যি এই পথ নিতে হবে আমাকে। এরপর এ প্রসঙ্গ ছেড়ে খাতাপত্র নিয়ে স্টকের হিসাব ইত্যাদি আরও একবার মিলিয়ে দেখার জন্য বসলাম। যা দেখলাম, কাগজপত্র সব ঠিকই আছে, কোনো সমস্যা হবে না। এদিনও মাত্র 2 জন রোগী এলো এবং ফিরেও গেল ওষুধ নিয়ে। পরদিনই হয়তো সমিতির লোকেরা আসবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে ঠিক 5টাতে সেদিনের মতো স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বেরোলাম আমরা। হরিয়ার কথা মতো আমি বেরোলাম সেই পিছনের দরজা দিয়ে, যেখান দিয়ে বিড়ালগুলোকে বাইরে বের করা হয়েছিল। আমি বাইরে বেরিয়ে আমার কোয়ার্টারের দিকে এগোতে গিয়ে দেখলাম হরিয়া তার কুড়ের কাছে একটা জায়গাতে মাটিতে গর্ত খুঁড়ে কাঠ কুটো দিয়ে একটা উনুন জ্বালিয়েছে, তার উপর একটা হাঁড়িও চাপানো। তা দেখে আমার মনে হলো হরিয়া কাজে নেমে পড়েছে। বিড়ালগুলোকে ধরার জন্য সম্ভবত মাছ মাংসের ছাট রান্না করছে সে। ঠিক সেই সময় আরও একটা কথা খেয়াল হলো আমার। প্রথম দিনের সেই সকালের পর তার বউকে কিন্তু আর একবারও দেখিনি। শরীর খারাপ হলো নাকি তার? সে সন্তান প্রসব করতে চলেছে। আমি মনে মনে ভাবলাম, বউয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে হরিয়ার কাছে। ঘরে ফিরে রোজগার মতো কাজে নিয়োজিত হলাম আমি। স্নান সেরে রান্না ইত্যাদি কাজ। সেদিন কিন্তু অন্য দিনের মতো নির্দিষ্ট সময় হরিয়ার গান শোনা গেল না। আমি তার কুড়ের দিকটাতে দেখলাম উনুন নিভে গেছে। হরিয়া কখন যেন তার রান্না শেষ করে হাঁড়ি নিয়ে অন্য কোথাও চলে গেছে।
রাতের খাওয়া সেরে নিলাম আমি। তারপর নিছকই খেয়ালের বশে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। স্বাস্থ্য কেন্দ্রের দিকে চোখ পড়তেই আমি দেখলাম কাচের জানালা দিয়ে বাইরে আলো আসছে। সেই বড় ঘরটার ভিতর আলো জ্বলছে। আমি অনুমান করলাম বিড়াল ধরার জন্য স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে ঢুকেছে হরিয়া। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার পর ঘরে ঢুকে দরজা দিয়ে আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়লাম আমি। হরিয়ার কাজ হরিয়া করুক। গতরাতে ঘুম হয়নি আমার। বিছানায় শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে এলো আমার চোখে। না, রাতে আর বিড়ালের ডাক আমার ঘুমের ব্যাঘাত ঘটালো না। এক ঘুমেই ভোর হয়ে গেল। এরপর হরিয়া ঠিক বিড়ালগুলোর সাথে কি করল সেটা জানতে অবশ্যই দ্বিতীয় পর্বটি শুনতে ভুলবেন না যেন। এই দ্বিতীয় পর্বই শেষ পর্ব। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।